আমি সমগ্র বাংলাদেশের মানুষকে বলতে চাই, মুক্তিযুদ্ধের চেতনার প্রথম কথাই ছিল গণতন্ত্র। আসুন আবারও আমরা সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে চলমান অপশাসন থেকে জনগণকে মুক্ত করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আহ্বানে সাড়া দিয়ে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনকে আবার জোরদার করে তুলি। গণতন্ত্র বিরোধী এই দখলদার বাহিনী, এই পাকিস্তানের দোসর, পাকিস্তানি হানাদারদের দোসর দখলদার বাহিনী, এই দখলদার হাত থেকে আমরা দেশকে রক্ষা করি, দেশের মানুষকে রক্ষা করি, দেশের মাটিকে রক্ষা করি, দেশের গণতন্ত্রকে রক্ষা করি। ঠিক যেভাবে জাতির ঘোর সংকটে 1971 সালের 26শে মার্চ বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণায় উদ্বুদ্ধ হয়ে দেশের মানুষ স্বাধীনতার সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল, আসুন আমরা দেশের মানুষকে একইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আহ্বানে উদ্বুদ্ধ করে এইবার দেশের গণতন্ত্র উদ্ধারের জন্য, দেশের মানুষের জানমাল উদ্ধারের জন্য আবার আন্দোলনে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। যে মুক্তিযুদ্ধের চেতনায় আমরা দেশকে স্বাধীন করেছিলাম, আমাদের পূর্বপুরুষরা দেশকে স্বাধীন করেছিল, সেই একইভাবে সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে আসুন আমরা আবার দেশকে স্বাধীন করি, আবার দেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনে, দেশের স্বাধীনতাকে ফিরিয়ে আনে, দেশের সার্বভৌমত্বকে ফিরিয়ে আনে। ইনশাআল্লাহ জয় আমাদের হবে। এই বইটাতে রয়েছে, মুজিব কিন্তু নিজেই বলছে 1938 সালে 1938 সালে শেখ মুজিব প্রথম জেলে গিয়েছিল। তার বিরুদ্ধে যে কেসটি হয়েছিল ওই সময় তার বিরুদ্ধে দায়ের করা মামলার এজাহারে কি বলা ছিল শেখ মুজিব নিজেই উল্লেখ করছে, ছোরা দিয়ে, ছোরা চিনেন, ছোরা, চাকু নাইফ, এজাহারে ছিল ছোরা দিয়ে রামপথকে হত্যার জন্য আঘাত। এই মামলায় শেখ মুজিব 7 দিন জেল খাটেন এবং সেই আমলের 1938 সালের সেই আমলের 1500 টাকার বিনিময়ে আপোষ মীমাংসা করা হয়। এই প্রসঙ্গে শেখ মুজিব নিজের জবানেতেই শোনা যাক। কি শোনা যাচ্ছে? শেখ মুজিব নিজেই লেখেন, হাত করা দেয় নাই, তবে সামনেও পুলিশ পেছনেও পুলিশ। কোর্ট দারোগা হিন্দু ছিলেন, খুব সুন্দর করে লিখেছেন, কোর্ট দারোগা হিন্দু ছিলেন। কোর্টে পৌঁছার সাথে সাথে আমাদের কোর্ট হাজতের ছোট কামরার মধ্যে বন্ধ করে রাখলেন। কোর্ট দারোগার রুমের পাশেই কোর্ট হাজত। আমাকে দেখে বলেন, মুজিব খুব ভয়ানক ছেলে। কে বলল? দারোগা বাবু। দারোগা বাবু যে হিন্দু ছিল এটা কিন্তু আগেই বলেছে শেখ মুজিব। মুজিব খুব ভয়ানক ছেলে। ছোড়া মেরেছিল রামপদকে, কিছুতেই জামিন দেওয়া যাবে না, যেতে পারে না। এই হচ্ছে শেখ মুজিবের নিজের লেখা। স্বাধীন বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় রমনা কালী মন্দিরের জায়গাটি দখল করা নেওয়া হয় তারই শাসনামলে। সিরাজ শিকদারকে বিনা বিচারে হত্যা করে সেটি আবার গর্ব করে দাঁড়িয়ে, তাও কোথায়, সংসদে দাঁড়িয়ে দম্ভ করে সংসদে বলে সংসদকে কলুষিত করেছিল এই শেখ মুজিবুর রহমান। 30,000 মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয়েছিল শেখ মুজিবেরই শাসন আমলে। এই হলো শেখ মুজিবের অনেকগুলো চারিত্রিক বৈশিষ্ট্যের অন্যতম। আসেন, রিসেন্টলি দৈনিক প্রথম আলো 22শে নভেম্বর একটা নিউজ ছেপেছিল। সেই নিউজের বিষয়বস্তু কি ছিল হয়তো আপনারা অনেকেই দেখেছেন, মনে নাই, আমি বললে মনে চলে আসবে পত্রিকা দেখতে গিয়ে। 22শে নভেম্বর রিপোর্টটিতে কি বলা হয়েছিল? রিপোর্টটিতে বলা হয়েছিল ছাত্রলীগের আভ্যন্তরীণ দ্বন্দ্বে গত 6 বছরে 39 জন নেতাকর্মী প্রাণ হারিয়েছে। এই সময়কালে ছাত্রলীগ নিজেদের মধ্যে বা অন্য সংগঠনের সঙ্গে অন্তত 432টি সংঘর্ষে জড়িয়েছে। ছাত্রলীগ সম্পর্কে হচ্ছে কথা। এতে নিহত হয়েছিল 54 জন। নিজ সংগঠনের 39 জনের বাইরে বাকি 15 জনের মধ্যে 2টি শিশু এবং অন্য প্রতিপক্ষ সংগঠনের কর্মী বা সাধারণ মানুষ। এইসব সংঘর্ষে আহত হয়েছেন 1,500-এরও বেশি। নেতৃবৃন্দ, এই যে ইয়াং জেনারেশন কোন দিক যাচ্ছে, প্লিজ ফলো মি। এই যে এটা কিন্তু 22শে নভেম্বর প্রথম আলো পত্রিকাটি এই রিপোর্টটি প্রকাশ করেছে। এই যে ছাত্রলীগের বেপরোয়া মারামারি এবং সংঘর্ষ, এর কারণ কি আপনারা বলতে পারেন? কি বলেন তো? হ্যাঁ, সরি, না টেন্ডারবাজি আছে, এর কারণ কিন্তু আরেকটা আছে। ওই যে রামপদ, আসেন, কিভাবে রামপদ এখানে আসলো দেখাচ্ছি আপনাদেরকে, আসেন। এটা হচ্ছে শেখ মুজিবের আদর্শের প্রভাব। এই যে ছাত্রলীগ নিজ সংগঠনেই যে 40 জন মানুষকে মেরে ফেললো, বিভিন্ন সংগঠনের সাথে মারপিট করলো, এতে 1,500-এর বেশি মানুষ আহত হয়েছে বিভিন্নভাবে। এইটা হচ্ছে, এই ছাত্রলীগ হচ্ছে, বলে না আমরা কি মুজিব সেনা, তারা স্লোগানে বলে না, এটা হচ্ছে শেখ মুজিবের আদর্শের প্রভাব। আসেন এবার দেখি কিভাবে সেই আদর্শের প্রভাব। এই আদর্শের প্রভাব কিন্তু আবারও শেখ মুজিব নিজেই তার বইতে বলেছে, নিজের হাতে লিখে বলেছে। আসেন,
পড়লে আমরা বুঝতে পারবো কিভাবে তার এই বক্তব্যে অনুপ্রাণিত হয়ে ছাত্রলীগ আজকে সারা দেশ এরকম করে বেড়াচ্ছে। আচ্ছা, হোস্টেল সুপারিনটেন্ডেন্ট, এটা কিন্তু শেখ মুজিবের আত্মজীবনী থেকে আমি পড়ে শোনাচ্ছি আপনাদের। হোস্টেল সুপারিনটেন্ডেন্ট সাইদুর রহমানকে একদিন বললাম, মানে শেখ মুজিব নিজে বলছে, একদিন বললাম, স্যার কোনো ছাত্র রোগাগ্রস্ত হলে যে কামরায় থাকে সেই কামরাটা আমাকে দিয়ে দেন। সেটা অনেক বড় কামরা, 10-15 জন লোক থাকতে পারে। বড় কামরা, একটা বিজলি পাখাও ছিল। নিজের কামরাটা তো থাকলোই, চিন্তা করেন, নিজের এটা শেখ মুজিব নিজেই বলছে, নিজের কামরাটা তো থাকলোই, বড় কামরাটা আমাকে দিয়ে দেন। আচ্ছা, তিনি বললেন ঠিক আছে। খেয়াল করবেন, এরপরে আরেকটু কথা বাকি আছে যে সুপারিনটেন্ডেন্ট সাহেব সাইদুর রহমান সাহেব কি বলেছেন। সাইদুর রহমান সাহেব শেখ মুজিব যখন বলল যে আমাকে কামরাটা দিয়ে দেন, তখন সাইদুর রহমান বললেন ঠিক আছে দখল করে নাও। সাইদুর রহমান সাহেব বললেন ঠিক আছে দখল করে নাও, কোনো ছাত্র যেন নালিশ না করে। বললাম, শেখ মুজিব বলছে, বললাম কেউ কিছু বলবে না, 2-1 জন আমার বিরুদ্ধে থাকলেও সাহস পাবে না। বোঝেন এবার প্রিয় তরুণ প্রজন্মের ভাই বোনেরা, এই কাজগুলো তোমাদেরকে মানাবে না, প্লিজ তোমরা এইসব করো না, এই আদর্শে উদ্বুদ্ধ হয় না। এই কাজগুলো মানাবে শেখ হাসিনাকে, এই কাজগুলো মানাবে আওয়ামী লীগকে, এই কাজগুলো মানাবে যুবলীগ, ছাত্রলীগ, আলো কি সব আছে তাদেরকে। আসেন, এই যে শেখ মুজিবের আদর্শে উজ্জীবিত তার ছাত্র সংগঠন, এর আরেকটি নিকট বাস্তব প্রমাণ আমরা দেখি। কি সেটা? এই কিছুদিন আগের কথা, কতদিন আগের, 2012 সালের 15ই আগস্ট। এই কথাটি আগেও আপনাদের সামনে একবার আমি তুলে ধরেছিলাম, আজ আবার বলতে চাই। 2012 সালের 15ই আগস্ট দৈনিক সমকাল পত্রিকায় একটি লেখা ছাপা হয়েছিল। এই দখলদার রং হেডেড অবৈধ সরকার এর এক অবৈধ মন্ত্রী আছে, দখলদার মন্ত্রী ছিল আনোয়ার হোসেন মঞ্জু। তো এই আনোয়ার হোসেন মঞ্জু অনেক আগে যখন সে ছাত্র ছিল, তখন সে ছাত্রলীগ করতো। তো তখন ফজলুল হক হল ছিল ঢাকা ইউনিভার্সিটি। এই ফজলুল হক হলে সে ছাত্রলীগের প্যানেল থেকে দাঁড়িয়েছিল, নির্বাচন করেছিল, জিতেও ছিল। তো নির্বাচনের দিনে সন্ধ্যা সময় এই আনোয়ার হোসেন মঞ্জু ওই হলের দিকে যাচ্ছে, তখন সে শুনলো অন্য সংগঠনের ছেলেদের সাথে ছাত্রলীগের ছেলেদের মারপিট হয়েছে। তো মারপিট হলে স্বাভাবিকভাবে যেই জিতুক হারুক, কিন্তু কম বেশি সবাই তো মার খাবেই, তাই না? কেউ না কেউ কম বেশি তো সবাই মার খাবে। তো তখন আনোয়ার হোসেন মঞ্জু হলের দিকে না গিয়ে আওয়ামী লীগের আরেকজন প্রবীণ নেতা ছিলেন জনাব আব্দুর রাজ্জাক, সে আব্দুর রাজ্জাককে নিয়ে শেখ মুজিবের বাড়িতে চলে গেল। তো শেখ মুজিব যখন দেখলো গেটের কাছে এই আনোয়ার হোসেন মঞ্জু এবং আব্দুর রাজ্জাক এসেছে, তখন শেখ মুজিব উপর থেকে নেমে আসার পরে তাকে পুরো ঘটনা রাজ্জাক সাহেব এবং আনোয়ার হোসেন মঞ্জু শেখ মুজিবকে পুরো ঘটনা বিস্তারিত বলার পরে আসেন এবার আমরা আনোয়ার হোসেন মঞ্জুর নিজের লেখনী বা জবানি থেকে শুনি শেখ মুজিবের সাথে তাদের 3 জনের সেই সময় ওই কিছুক্ষণের কথোপকথন এবং কার্য বিনিময়। শেখ মুজিব বললেন, আরেকটু সামনে থেকে, এরপর সেখানে কি ঘটনা আনোয়ার হোসেন মঞ্জু যখন বর্ণনা করলো, রাজ্জাক সাহেব যখন বর্ণনা করলো, তখন শেখ মুজিব একটু গোস্বা করেই, অভিমানের স্বরে একটু গোস্বা করেই শেখ মুজিব বললেন যে লজ্জা করে না, ছাত্রলীগের ছেলে হয়ে মার খেয়ে এসেছিস, ওদের হল থেকে বের করে দে, বাকিটা আমি দেখব। ওদের হল থেকে বের করে দে, বাকিটা আমি দেখব। তারপরে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে কিন্তু তারপর লুঙ্গির ভাঁজ থেকে একটা কিছু বের করে রাজ্জাক ভাইয়ের হাতে দিলেন। লুঙ্গির ভাঁজ থেকে একটা কিছু বের করে রাজ্জাক ভাইয়ের হাতে দিলেন। আমরা গাড়িতে ওঠার প্রস্তুতি নেওয়ার সময় হঠাৎ করে শেখ মুজিব আবার আনোয়ার হোসেন মঞ্জুকে ডেকে নিয়ে এসে আনোয়ার হোসেন মঞ্জুকে বলছে, ঠিক আনোয়ার হোসেন মঞ্জু যেভাবে লিখেছে আমি সেভাবে পড়ছি, থাম। তারপর কিছু একটা আমার হাতে দিয়ে বললেন, গাড়িতে সবসময় কিছু একটা রাখিস। প্রিয় নতুন প্রজন্মের ভাই বোনেরা, এই কিছু একটা কি তোমরা বুঝেছ? হ্যাঁ, এই কিছু একটা নিজ সংগঠনের, ছাত্র সংগঠনের হাতে তুলে দিয়ে ছাত্রলীগকে কি শিক্ষা দিল শেখ মুজিব, সেটা আজকে আমরা প্রতিদিনই দেশের পত্রিকা খুলে দেখতে পাই। এই বিদেশ থেকে দেশের মানুষ দেখছে। সেই শিক্ষায় শিক্ষিত হয়ে কয়েকদিন আগেও সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নিজ সংগঠনেরই একজনকে গুলি করে হত্যা করে ফেলেছে। যে স্বাধীনতা যুদ্ধে 1971 সালের স্বাধীনতা যুদ্ধে আওয়ামী লীগ, শেখ মুজিব বা শেখ মুজিবের পরিবারের তিল মাত্র অবদান নেই। অনেকেই বলে থাকেন যে আওয়ামী লীগ হচ্ছে মোনাফেকের দল, কারণ তাদের কথায় এবং কাজে মিল নাই। আওয়ামী লীগ কথায় কথায় যখন তখন যাকে তাকে তাদের প্রয়োজনে রাজাকার আখ্যা দিয়ে থাকে। আসেন, শেখ
রং হেডেড দখলদার শেখ হাসিনার পরিবারেই যে রাজাকারের বংশ বিস্তার হচ্ছে, আমরা সেটা কিছুটা ঘেটে দেখি। শেখ হাসিনার বেয়াই নুরু রাজাকারের ছেলে, শেখ হাসিনার বেয়াই খন্দকার মোশাররফ হোসেন ফরিদপুরে ৭১ সালে নাম করা রাজাকার। তার পিতা নুরা রাজাকারের নাম ফরিদপুরের রাজাকারদের তালিকায় কত নম্বরে জানেন? 14 নম্বরে, নাম্বার 14। দৃশ্যপট ৭১, ২১ শতকের রাজনীতি ও আওয়ামী লীগ বইয়ের ৫৪ পৃষ্ঠায় এর বিস্তারিত তথ্য রয়েছে। নুরা মিয়া শুধু তাই নয়, নুরা মিয়া শান্তি কমিটির স্থানীয় সভাপতি ছিল। শেখ হাসিনা রাজাকারদের সঙ্গে আত্মীয়তা করলেও স্থানীয় মুক্তিযোদ্ধারা কিন্তু এটা খুব সহজে মেনে নিতে পারে নাই। তার প্রমাণ হচ্ছে কি? তার প্রমাণ ২০১০ সালের ২১শে এপ্রিল একটি ঘটনা আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। সেদিন শেখ হাসিনা ফরিদপুর সার্কিট হাউসে উপস্থিত, দলের নেতাকর্মীরা এসছে। তো দলের নেতাকর্মীরা আসার পরে সে সময় স্থানীয় উপজেলা চেয়ারম্যান শামসুল হক ভোলা মাস্টার এবং দলের আরও কয়েকজন নেতৃস্থানীয় শেখ হাসিনাকে বলেন, ফরিদপুরে নুরা রাজাকারের নামে রাস্তার নামকরণ হচ্ছে। নুরা রাজাকার, যার নাম রাজাকারের তালিকায় 14 নম্বরে, তো নুরা রাজাকারের নাম মুছে ফেলার জন্য তারা হাসিনাকে অনুরোধ করে। এটা শুনে হাসিনা খুব বিরক্ত হলো, খুব গোস্সা করলো, বলল বেয়াই স্বাভাবিক, বেয়ের বাবার নামে কিছু বললে তো রাগই হবে, তাই না? আচ্ছা, তো বলল দেশে শুনেন এই মুক্তিযোদ্ধার বলে সকল মুক্তিযোদ্ধার চেতনার দল বলে, তো চেতনার নেত্রী কি বলল, তার চেতনা কোথায় দেখেন। এখন বলল দেশে রাজাকার বলে কোনো শব্দ নেই। নতুন ডিকশনারি আবিষ্কার করলো ফরিদপুরের সার্কিট হাউসে বসে, দেশে বলে রাজাকার বলে শব্দ নাই। শেখ হাসিনা সাফ জানিয়ে দিল নুরা মিয়া রাজাকার হলেও কি ছিল না? যুদ্ধ অপরাধী ছিল না। নুরা মিয়া রাজাকার হলেও যুদ্ধ অপরাধী ছিল না। আচ্ছা, একই সঙ্গে তিনি ফরিদপুরের দলের নেতাদের কাছে প্রশ্ন করেন, দেখেন সত্য কথা কিভাবে বেরিয়ে আসে মুখ দিয়ে, সত্যকে তো ছাই দিয়ে চাপা দেওয়া যায় না, যায় না। দেখেন এই রং হেডেড হাসিনার মুখ থেকেই কিভাবে, তার পেট থেকে কিভাবে আসল কথা বেরিয়ে আসলো। সাথে সাথে হাসিনা লাফ দিয়ে উঠে বলে, তার ভাই শেখ সেলিম ফরিদপুরের রাজাকার মুসা বিন শামশের ওরফে নুলা মুসার সঙ্গে ছেলের বিয়ে দিয়ে আত্মীয়তা করেছে। এটা কেন নেতারা বলে না? অথচ সবাই শুধু নুরা মিয়ার নামে অভিযোগ করে, বেয়াইয়ের বাপের নামে অভিযোগ করে, এটাতে খুব গোস্বালো। কিন্তু নিজের ভাইয়ের বেয়াইয়ের বাপও যে রাজাকার, এই কথাটা কেন বলে না? আরেকজনের কথা কেন বলে না? একই ফ্যামিলির মধ্যে তো আরও রাজাকার আছে, তারটা কেন বলতে হবে? অন্যদেরটা কেন বলে না? দেখেন বেরিয়ে আসলো, ফ্যামিলির মধ্যে যে আরও রাজাকার আছে তার মুখের কথা থেকে বেরিয়ে আসলো। এখন আপনারা খেয়াল করে দেখবেন, নুরা রাজাকারের প্রসঙ্গ আসতে কিন্তু হাসিনা রাগে নিজের অন্য পরিবারের কথা বলে ফেলতো। ওয়ার ক্রাইম ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির আহ্বায়ক ডক্টর এম.এ. হাসান যুদ্ধ অপরাধী হিসাবে ৩০৭ জনের নাম উল্লেখ করেছেন। ওয়ার ক্রাইম ফ্যাক্টস ফাইন্ডিং এই বইতে উল্লেখ করা হয়েছে ৩০৭ জন যুদ্ধ অপরাধীর নাম। সেখানে ফরিদপুর জেলায় গণহত্যাকারী হিসাবে মুসা বিন শমশেরের নাম রয়েছে, বইতে ডকুমেন্টেড। আসেন, আমরা সবাই জানি আসলেই বাংলাদেশে মুক্তিযুদ্ধে শেখ মুজিব এবং তার পরিবারের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। তাই রাজাকারের সঙ্গে আত্মীয়তা করতে তাদের হয়তো কোনো সমস্যা নেই, কিংবা বিষয়টি হতে পারে নিতান্তই তাদের পারিবারিক বিষয়। সেক্ষেত্রে আমরা কোনো মন্তব্য করতে চাই না যদি এটা তাদের পারিবারিক বিষয় হয়ে থাকে। কিন্তু নিজেদের দুর্বলতা ঢাকতে তারা যখন তখন রাজাকার যাকে তাকে বলবে, এটা আমরা মেনে নিতে রাজি না। কিছুদিন আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি কথা উল্লেখ করেছিলেন, খুব সময় কুমিল্লার মিটিংয়ে উনি বলেছিলেন। আমি এর আগে আপনাদের এখানে আরেকটি সভায় উল্লেখ করেছিলাম, কি বাংলাদেশে যদি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের পতাকা যদি কোনো রাজাকারকে দিয়ে থাকে, সেটি সবচেয়ে আগে করেছিল শেখ হাসিনা। জামালপুরের মানুষ, এখানে জামালপুরের কোনো মানুষ আছেন কি? এই তো, হ্যাঁ, জামালপুরের মানুষ খুব ভালো করে জানেন যে জামালপুরে একজন রাজাকার ছিল মৌলানা নুরুল ইসলাম, যার রাজাকার হওয়ার জন্য যুদ্ধ সময়ে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী ভূমিকার জন্য যার জেলও হয়েছিল। সেই লোকের গাড়িতে, সেই লোককে এমপি করে, সেই লোককে মন্ত্রী করে, সেই লোকের গাড়িতে 1996 সালে শেখ হাসিনাই প্রথম পতাকা তুলে দিয়েছিল। গত কিছুদিন যাবত যে আমি বক্তব্য রাখছি, এই বক্তব্য রাখার ফলে দেখলাম বেশ কিছু লোক আমার সমালোচনা করেছে। সমালোচনা করতেই পারে, কিন্তু তাদের মূল বক্তব্য কি সমালোচনা? যে শেখ মুজিব সম্পর্কে কোনো সমালোচনা করা যাবে না। তারা বলেছে, আর যাই বলেন আপনি, শেখ মুজিব, পত্রপত্রিকায় দেখলাম যে শেখ মুজিব সম্পর্কে কোনো বক্তব্য বা সমালোচনা করা যাবে না। এখন আমার প্রশ্ন, শেখ মুজিব কি কোনো ফেরেশতা ছিল? আচ্ছা, তাহলে কি শেখ মুজিব কোনো শয়তান ছিল? শেখ মুজিব ফেরেশতাও না, শেখ মুজিব শয়তানও না। শেখ মুজিব ছিল একজন মানুষ, খুব স্বাভাবিক একজন মানুষ ছিল, এবং একজন মানুষ ছিল বলেই সে মারা যাবার পরে
সেই জন্যই যখন তার এলাকায় আমি গিয়েছিলাম, তার কবর আমি জিয়ারত করেছিলাম, যে সে একজন মানুষ এবং সে একজন মুসলমান মানুষ ছিল, সেজন্যই তার কবর আমি জিয়ারত করেছিলাম। কিন্তু একজন রাজনৈতিক নেতাও সে ছিল। একজন রাজনৈতিক নেতা হিসেবে কিসের জন্য তার সমালোচনা করা যাবে না? যদি শেখ মুজিব কি একদলীয় বাকশাল গঠন করেনি দেশে? করেছিল একদলীয় বাকশাল। আচ্ছা, তাহলে গণতন্ত্র হত্যা করে শেখ মুজিবের গঠন করা একদলীয় বাকশাল কি আপনারা সমর্থন করেন? আচ্ছা, যদি বাকশাল সমর্থন না করেন, তাহলে বাকশাল গঠনের জন্য কি আমরা শেখ মুজিবের নিন্দা করতে পারি? এই প্রশ্ন আপনাদের কাছে না, এই প্রশ্ন আমি করলাম সেই সকল মানুষদের কাছে যারা বলছে শেখ মুজিবের সমালোচনা করা যাবে না। তাদের কাছে আমার প্রশ্ন যে যদি বাকশালকে সমর্থন করেন, ফাইন, আমাদের কিছু বলার নাই, তাহলে আমরা বুঝবো আপনারা কি। আর যদি মনে করেন যে বাকশাল গঠন করা, বাকশালকে সমর্থন করা ভুল, বাকশাল গঠন করা ভুল, তাহলে তো শেখ মুজিবের সমালোচনা করতেই হবে। বাংলাদেশের সকল পত্রিকা বন্ধ করে দিয়ে মাত্র 4টি পত্রিকা চালু রাখা হয়েছিল, এটি কি সমর্থনযোগ্য ছিল নেতৃবৃন্দ? এটি সমর্থন। তাহলে সেই সকল মানুষদের কাছে আমার প্রশ্ন, শেখ মুজিব এই কাজটি করেছিল, এটি যদি আপনারা সমর্থন করেন, আমাদের বলার কিছু নাই। কিন্তু যদি মনে করেন শেখ মুজিব এটি ভুল করেছে, শেখ মুজিবের এই কাজটি অন্যায় ছিল, তাহলে তো অবশ্যই আমরা শেখ মুজিবকে সমালোচনা করতে পারি। স্বাধীন বাংলাদেশে ভিন্ন রাজনৈতিক মতাবলম্বী 30,000 মানুষকে হত্যা করা হয়েছিল শেখ মুজিবের শাসনামলে রক্ষী বাহিনী দিয়ে। এটি কি সমর্থনযোগ্য? এটি সমর্থনযোগ্য না। এটিকে যদি সেই সকল মানুষরা সমর্থন করেন, আমাদের কিছু বলার নেই। আর যদি সমর্থন না করেন আপনার বিবেকের কাছে, তাহলে কেন শেখ মুজিবের সমালোচনা করা যাবে না? মন্ত্রিসভা থেকে, তৎকালীন মন্ত্রিসভা থেকে বাংলাদেশের প্রথম যে প্রধানমন্ত্রী ছিল মুজিবনগর সরকারে, তাজউদ্দিন আহমেদ, তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল। এটি কি সমর্থনযোগ্য? এটি তো সমর্থনযোগ্য না। যদি এটি সমর্থনযোগ্য হয়ে থাকে, বলার কিছু নেই। আর যদি মনে করেন এটি সমর্থনযোগ্য না, তাহলে অবশ্যই শেখ মুজিবের সমালোচনা করা যাবে। শেখ মুজিবের অদক্ষতা, দুঃশাসনের জন্য প্রায় 15 লক্ষ মানুষ মারা গিয়েছিল কম বেশি 1974 সালে। শেখ মুজিবের যে এই যে উইক অ্যাডমিনিস্ট্রেশন, এটি কি সমর্থনযোগ্য? তার দলের লোককে লুটপাটের সুযোগ দিয়ে যে লক্ষ লক্ষ মানুষ মারা গেল, এটি কি সমর্থনযোগ্য? এতগুলা মানুষ মারা গেল, এই হত্যা বা এই মৃত্যু যদি সমর্থনযোগ্য না হয়, তাহলে অবশ্যই আমরা শেখ মুজিবের সমালোচনা করতে করবো আমরা। তাই নেতৃবৃন্দ, বর্তমান বাস্তবতায় অপ্রিয় হলেও সত্য, বাংলাদেশের রাজনীতিতে মুজিব এখন আওয়ামী লীগের জন্য লাল শালু। লাল শালু তো বোঝেন, ওই যে কতগুলো ভণ্ড পীরের মাজার থাকে, সেখানে লাল কাপড় দিয়ে ওই যে চান্দা তুলে, ওরকম তো আওয়ামী লীগের হয়েছে এখন ওই অবস্থা। ওরা মানুক আর না মানুক, শেখ মুজিব হচ্ছে এখন আওয়ামী লীগের জন্য একটা লাল শালু। এই লাল শালুকে ঘিরেই থাকা ভণ্ডরাই নিজেদের স্বার্থে যাকে তাকে রাজাকার আখ্যা দেয়। মুক্তিযুদ্ধের উপ অধিনায়ক, বিমান বাহিনীর সাবেক প্রধান একে খন্দকারকেও তারা রাজাকার আখ্যা দিয়েছে। অথচ দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে পাকিস্তানি হানাদার বাহিনী যখন 1971 সালে ঢাকায় সারেন্ডার করতে বাধ্য হয়, উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে ওই মুহূর্তে বাংলাদেশের পক্ষে এই খন্দকার সাহেবই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কাজেই তাকে যদি এখন রাজাকার আখ্যা দেওয়া হয়, তাহলে কি বাংলাদেশের বিজয়কে প্রশ্নবিদ্ধ করা হলো নয়? রাইট। একমাত্র শেখ মুজিবকে ইতিহাসে প্রতিষ্ঠিত করতে গিয়ে কিন্তু এত ইতিহাস বিকৃতি। আজ আমি অনুরোধ করব, যে আওয়ামী লীগকে অনুরোধ করব, এই ইতিহাস বিকৃতি থেকে আপনারা বেরিয়ে আসুন। আপনারা ইতিহাস বিকৃতি থেকে বেরিয়ে আসুন। ইতিহাসই যার যার প্রাপ্য সম্মান সবাইকে দেবে। জোর করে আদালতের মাধ্যমে কাউকে প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। আদালতের মাধ্যমে হয়তো আপনারা কাগজে কলমে প্রতিষ্ঠিত করতে পারবেন, কিন্তু মানুষের মনে প্রতিষ্ঠিত করতে পারবেন না। ইতিহাসকে বদলে দিতে পারবেন না, বাস্তবতাকে বদলানো সম্ভব নয়।